পৃষ্ঠা 94, কোয়েশ্চেন নাম্বার 25। বিগ ফাইভ মডেলের আলোকে ব্যক্তিত্ব বিশ্লেষণ করো। বিগ ফাইভ মডেলের আলোকে ব্যক্তিত্ব। বিগ ফাইভ পার্সোনালিটি ট্রেটস মডেল বা 5টি প্রধান ব্যক্তিত্ব গুণের মডেল হল আধুনিক মনোবিজ্ঞানে সর্বাধিক গ্রহণযোগ্য ও বৈজ্ঞানিকভাবে স্বীকৃত ব্যক্তিত্ব বিশ্লেষণের মডেল। এই মডেলটি মূলত ম্যাকক্রে এবং কোস্টার দ্বারা উন্নয়ন করা হয়। একে ওশিয়ান মডেল নামেও চিহ্নিত করা হয়, কারণ প্রতিটি গুণের ইংরেজি নামের প্রথম অক্ষর মিলিয়ে এই শব্দটি গঠিত। বিগ ফাইভ মডেলের 5টি মাত্রা। 1. অভিজ্ঞতার জন্য উদারতা। বৈশিষ্ট্য: কল্পনাপ্রবণ, কৌতূহলী, সৃজনশীল, নতুন অভিজ্ঞতা গ্রহণে আগ্রহী। উচ্চ মানে: শিল্পরুচি, মুক্ত মন, নতুনত্বে আগ্রহ। নিম্ন মানে: রক্ষণশীল, রুটিনে অভ্যস্ত, পরিবর্তন পছন্দ করে না। 2. সচেতনতা ও দায়িত্ববোধ। বৈশিষ্ট্য: সংগঠিত, পরিশ্রমী, নিয়মানুবর্তী, লক্ষ্যভেদে একাগ্র। উচ্চ মানে: বন্ধু বান্ধবপূর্ণ, নেতৃত্বশীল, উৎসাহী। নিম্ন মানে: অবিন্যস্ত, দায়িত্বহীন, লক্ষ্যচ্যুত। 3. বহির্মুখিতা। বৈশিষ্ট্য: সামাজিক, উচ্ছ্বসিত, আত্মবিশ্বাসী, কথা বলা পছন্দ করে। উচ্চ মানে: বন্ধুবান্ধবপূর্ণ, নেতৃত্বশীল, উৎসাহী। নিম্ন মানে: সংযত, নির্ভীতচারী, অন্তর্মুখী। 4. সহমর্মিতা ও সহনশীলতা। বৈশিষ্ট্য: দয়ালু, সহযোগী, বিশ্বস্ত, সহানুভূতিশীল। উচ্চ মানে: সাহায্যকারী, সহনশীল, সদ্ভাবপূর্ণ। নিম্ন মানে: বিতর্কপ্রিয়, সন্দেহপ্রবণ, আত্মকেন্দ্রিক। 5. মানসিক অস্থিরতা। বৈশিষ্ট্য: উদ্বেগ, আবেগপ্রবণতা, রাগ, নিরাপত্তাহীনতা। উচ্চ মানে: চাপগ্রস্ত, আবেগে ভেঙে পড়ে, হীনমন্যতা থাকে। নিম্ন মানে: স্থির, মানসিকভাবে সুস্থ, আত্মবিশ্বাসী। পৃষ্ঠা 95, বিগ ফাইভ মডেলের চার্ট আকারে উপস্থাপন। নিচে একটি টেবিল দেওয়া আছে, যে টেবিলে 3টি কলাম আছে। প্রথম কলাম হচ্ছে গুণ, দ্বিতীয় কলাম হচ্ছে উচ্চমানে, তৃতীয় কলাম হচ্ছে নিম্নমানে। ওপেননেস: কল্পনাপ্রবণ, নতুনত্ব প্রিয়, রক্ষণশীল, বাস্তববাদী। কনসেন্টিউয়াসনেস: দায়িত্বশীল, সংগঠিত, আলস্যপ্রবণ, অবিন্যস্ত। এক্সট্রাভার্সন: সামাজিক, নেতৃত্বপ্রিয়, নিভৃত, শান্ত। এগ্রিয়েবলনেস: সহযোগী, সহানুভূতিশীল, আত্মকেন্দ্রিক, রুক্ষ। নিউরোটিসিজম: আবেগপ্রবণ, উদ্বিগ্ন, মানসিকভাবে স্থির, আত্মবিশ্বাসী। ব্যবহারিক প্রয়োগ। 1. শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের আচরণ বোঝার জন্য ব্যবহৃত হয়। 2. কর্মক্ষেত্রে কর্মী নির্বাচন ও মূল্যায়নের জন্য সহায়ক। 3. মানসিক স্বাস্থ্য ব্যক্তিত্বের সমস্যা বিশ্লেষণে সহায়ক ভূমিকা পালন করে। 4. কাউন্সেলিং: থেরাপিস্টরা ব্যক্তিত্ব বোঝার মাধ্যমে সঠিক দিক নির্দেশনা দেন। মূল্যায়ন: বিগ ফাইভ মডেলের গুণাবলী হল: 1. এটি সর্বজনীনভাবে গ্রাহ্য এবং বৈজ্ঞানিকভাবে যাচাইকৃত। 2. সাংস্কৃতিক ভেদাভেদ প্রযোজ্য। 3. সহজেই পরিমাপযোগ্য। এই মডেলের সীমাবদ্ধতা হল: 1. এটি মানসিক গভীরতা বা অচেতন অনুপ্রেরণা ব্যাখ্যা করতে অক্ষম। 2. শুধু আচরণ ভিত্তিক বিশ্লেষণ করতে পারে। মন্তব্য:
বিগ ফাইভ মডেল হলো আধুনিক ব্যক্তিত্ব বিশ্লেষণের এক মজবুত ভিত্তি। এটি ব্যক্তি সম্পর্কে পরিমাপযোগ্য ও বাস্তব ভিত্তিক ধারণা দেয়। এই মডেলের মাধ্যমে শিক্ষাবিদ, মনোবিজ্ঞানী ও কর্মসংস্থানকারী প্রতিষ্ঠান ব্যক্তিত্বের প্রভাব মূল্যায়ন করতে সক্ষম হন। এটি ব্যক্তি উন্নয়নের পথনির্দেশক হিসেবে কাজ করে। কোয়েশ্চেন নাম্বার 26, কার্ল ইয়ংয়ের বিশ্লেষণমূলক মনোবিজ্ঞান এবং ব্যক্তিত্ব তত্ত্ব ব্যাখ্যা করো। কার্ল ইয়ংয়ের বিশ্লেষণমূলক মনোবিজ্ঞান এবং ব্যক্তিত্ব তত্ত্ব। কার্ল গুস্টাভ ইয়ং ছিলেন একজন সুইস মনোবিজ্ঞানী এবং সিগমন্ড ফ্রয়েডের অন্যতম শিষ্য, যিনি পরবর্তীতে ফ্রয়েডের মনোবিশ্লেষণ তত্ত্ব থেকে পৃথক হয়ে নিজস্ব বিশ্লেষণমূলক মনোবিজ্ঞান প্রতিষ্ঠা করেন। ইয়ংয়ের তত্ত্ব অবচেতন মনের বিশ্লেষণ, প্রতীক বিজ্ঞান ও ব্যক্তিত্বের আর্কেটাইপগুলি উপর ভিত্তি করে গড়ে উঠেছে। মূল ধারণা: ইয়ংয়ের মতে ব্যক্তিত্ব একটি সুসংবদ্ধ কাঠামো যার চেতন, ব্যক্তিগত অবচেতন এবং সমষ্টিগত অবচেতন দ্বারা গঠিত। তার তত্ত্বের প্রধান উপাদানগুলি হল: 1. মনস্তাত্ত্বিক স্তর, রোম্যান 1, চেতন মন। এটি হলো সেই স্তর যেখানে আমাদের দৈনন্দিন চিন্তা, অনুভূতি এবং অভিজ্ঞতা কাজ করে। এক্ষেত্রে ইগো কেন্দ্রীয় ভূমিকা পালন করে, যা ব্যক্তিত্বের সচেতন অংশ এবং পরিচিতির বোধ তৈরি করে। রোম্যান 2, ব্যক্তিগত অবচেতন। এখানে সেই অভিজ্ঞতাগুলি জমা থাকে যা চেতন মনে উপলব্ধ নয়, তবে সহজেই মনে পড়ানো যায়। এটি ফ্রয়েডের অবচেতন ধারণার সাথে সাদৃশ্যপূর্ণ। ব্যক্তিগত অবচেতনে কমপ্লেক্স গঠিত হয়, যা বিশেষ অনুভূতি এবং স্মৃতির চারপাশে গড়ে ওঠে। রোম্যান 3, সমষ্টিগত অবচেতন। এটি ইয়ংয়ের তত্ত্বের অন্যতম বিশেষ দিক। সমষ্টিগত অবচেতন হল এমন একটি স্তর যা ব্যক্তিগত অভিজ্ঞতার বাইরেও সমগ্র মানবজাতির অভিজ্ঞতার প্রতিফলন। এখানে আর্কেটাইপ নামে পরিচিত বিশ্বজনীন প্রতীক এবং ধরনগুলি অবস্থান করে। আর্কেটাইপ: ইয়ংয়ের মতে আর্কেটাইপগুলি হল মানসিক শক্তির আদিম ধরন, যা আমাদের স্বপ্ন, কল্পনা এবং সংস্কৃতিতে প্রতিফলিত হয়। কিছু গুরুত্বপূর্ণ আর্কেটাইপ হল: রোম্যান 1, সত্তা। সত্তা হল ব্যক্তিত্বের কেন্দ্রবিন্দু এবং সামগ্রিক সত্তার প্রতীক। এটি চেতন এবং অবচেতনের মধ্যে সামঞ্জস্য স্থাপন করে। রোম্যান 2, ছায়া। ছায়া ব্যক্তিত্বের সেই অংশ যা আমরা গ্রহণ করি না বা সমাজে প্রকাশ করি না। এটি নেতিবাচক গুণাবলী যেমন ঈর্ষা, ক্রোধ এবং লোভের প্রতীক। ছায়াকে গ্রহণ করা আত্মবিকাশের জন্য প্রয়োজনীয়। রোম্যান 3, এনিমা এবং এনিমাস। এনিমা হল পুরুষদের অবচেতনে নারীত্বের প্রতিফলন এবং এনিমাস হল নারীদের অবচেতনে পুরুষত্বের প্রতিফলন। এটি লিঙ্গ সত্তার পরিপূরক এবং সৃজনশীলতার উৎস। রোম্যান 4, ব্যক্তি মুখোশ। এটি সামাজিক মুখোশ যা আমরা সমাজের সামনে তুলে ধরি। ব্যক্তি মুখোশ প্রয়োজনীয় হলেও যদি এটি আসল সত্তাকে আড়াল করে তবে মানসিক সমস্যা দেখা দিতে পারে। ব্যক্তিত্বের ধরন: ইয়ং ব্যক্তিত্বকে কয়েকটি প্রধান ধরনে বিভক্ত করেন, যথা: রোম্যান 1, বহির্মুখী। বহির্মুখী ব্যক্তিরা বহির্বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনে আগ্রহী। তারা সামাজিক, মিশুকে এবং কর্মপ্রবণ। 2, রোম্যান 2, অন্তর্মুখী। অন্তর্মুখী ব্যক্তিরা নিজেদের ভিতরের চিন্তা এবং অনুভূতিতে অধিক মনোযোগ দেয়। তারা শান্ত, চিন্তাশীল এবং একান্তে সময় কাটাতে পছন্দ করে। রোম্যান 3, চিন্তাশীলতা ও অনুভূতি। চিন্তাশীল ব্যক্তিরা যুক্তি,
ও বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নেয়। অনুভূতিপ্রবণ ব্যক্তিরা যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নেন। অনুভূতিপ্রবণ ব্যক্তিরা আবেগ ও মূল্যবোধকে গুরুত্ব দেয়। পৃষ্ঠা 96। রোমান 4, ইন্দ্রিয় গ্রাহিতা এবং অন্তর্দৃষ্টি। ইন্দ্রিয়গ্রাহী ব্যক্তিরা বাস্তব অভিজ্ঞতা এবং 5টি ইন্দ্রিয়ের উপর নির্ভরশীল। অন্তর্দৃষ্টিশীল ব্যক্তিরা ভবিষ্যতের সম্ভাবনা এবং কল্পনা শক্তিকে বেশি মূল্যায়ন করে। আত্মবিকাশ। আত্মবিকাশ হলো ব্যক্তিত্বের পূর্ণাঙ্গ বিকাশের প্রক্রিয়া, যেখানে চেতন এবং অবচেতনের মধ্যে ভারসাম্য সৃষ্টি হয়। এই প্রক্রিয়ায় ব্যক্তি নিজের ছায়া, এনিমা বা অ্যানিমাস এবং অন্যান্য আর্কেটাইপের সঙ্গে সামঞ্জস্য স্থাপন করে। আত্মবিকাশের মাধ্যমে ব্যক্তিসত্তাতে পৌঁছায়, যা মানসিক সুস্থতা এবং আত্মপ্রাপ্তির প্রতীক। কার্ল ইয়ং-এর বিশ্লেষণমূলক মনোবিজ্ঞান ব্যক্তিত্বের জটিলতা, মানসিক জগৎ এবং আর্কেটাইপের গভীর প্রভাবকে ব্যাখ্যা করে। তাঁর তত্ত্ব মনোবিজ্ঞান, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইয়ং-এর সমষ্টিগত অবচেতন এবং আর্কেটাইপ ধারণাগুলি আজও মানসিক রোগের চিকিৎসা এবং গবেষণায় সমানভাবে প্রাসঙ্গিক। কোয়েশ্চেন নাম্বার 27। আচরণবাদ অনুযায়ী ব্যক্তিত্ব তত্ত্ব ব্যাখ্যা করো। আচরণবাদ অনুযায়ী ব্যক্তিত্ব তত্ত্ব। আচরণবাদ একটি মনোবৈজ্ঞানিক তত্ত্ব যা ব্যক্তিত্ব এবং আচরণের বিকাশকে বাহ্যিক পরিবেশ এবং শিখন প্রক্রিয়ার উপর ভিত্তি করে বিশ্লেষণ করে। সিগমন্ড ফ্রয়েডের মনোবিশ্লেষণ এবং কার্ল ইয়ং-এর বিশ্লেষণমূলক মনোবিজ্ঞান থেকে আলাদা। আচরণবাদী তত্ত্বের মূল লক্ষ্য হল পরীক্ষাযোগ্য এবং পরিমাপযোগ্য আচরণের উপর গুরুত্ব দেওয়া। মূল প্রতিপাদ্য। আচরণের প্রতিষ্ঠাতা হিসেবে জন বি ওয়াটসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তবে বি এফ স্কিনার, আইভান পাভলভ এবং এডওয়ার্ড থর্নডাইক এই তত্ত্বের বিকাশে বিশেষ অবদান রেখেছেন। ব্যক্তিত্ব সম্পর্কে আচরণবাদীদের দৃষ্টিভঙ্গি। আচরণবাদীরা বিশ্বাস করেন: 1. ব্যক্তিত্ব কোনো আভ্যন্তরীণ বৈশিষ্ট্য নয়, বরং এটি হলো দীর্ঘ সময় ধরে শেখা এবং পর্যবেক্ষণযোগ্য আচরণের একটি ধরন। 2. পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া এবং শিখন প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তিত্বের বিকাশ ঘটে। 3. অভ্যাস হলো পুনরাবৃত্ত আচরণের ফলাফল, যা ব্যক্তিত্বের প্রধান উপাদান হিসেবে কাজ করে। আচরণবাদী তত্ত্বের মূল উপাদান। আচরণবাদের ব্যক্তিত্ব তত্ত্ব মূলত শিখনের 3টি প্রধান প্রক্রিয়ার উপর ভিত্তি করে গঠিত, যথা অনুবর্তন। রোমান 1, প্রাচীন অনুবর্তন। রাশিয়ান শারীরতত্ত্ববিদ আইভান পাভলভ এই তত্ত্বের প্রবক্তা। অনুবর্তিত উদ্দীপকের উদ্দেশ্য হল উদ্দীপক প্রতিক্রিয়া বন্ধন ঘটানো। উদ্দীপকের প্রতিস্থাপন হল এই ধরনের অনুবর্তনের মূল বিষয়। এক্ষেত্রে স্বাভাবিক উদ্দীপক যে অনুবর্তিত প্রতিক্রিয়া ঘটায় তা পরিবর্ত প্রকৃতির, অর্থাৎ প্রাণীর ইচ্ছাধীন নয়। এই অনুবর্তনের সময় নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হয়। এটির মূল ধারণা হল বাহ্যিক উদ্দীপনার সঙ্গে প্রতিক্রিয়া গড়ে তোলার প্রক্রিয়া। উদাহরণ: প্যাভলভের কুকুরের উপর মাংস ও ঘণ্টাধ্বনির পরীক্ষা, যেখানে ঘণ্টার শব্দের সঙ্গে খাবার প্রদান করে কুকুরের লালাক্ষরণ ঘটানো হয়। রোমান 2, সক্রিয় অনুবর্তন। মনোবিজ্ঞানী স্কিনার এই তত্ত্বের প্রবক্তা। এই মনস্তত্ত্বের উদ্দেশ্য হল প্রাণীর আচরণকে নিয়ন্ত্রণ এবং পূর্বাভাস দান।
পরস্পর সম্পর্কিত একাধিক আচরণের মধ্য দিয়ে প্রাণীকে উপযুক্ত আচরণের দিকে নিয়ে যাওয়াই সক্রিয় অনুবর্তনের উদ্দেশ্য। আচরণের সংশোধন করা এই অনুবর্তনের মূল বিষয়। এক্ষেত্রে অনুবর্তিত আচরণ ঐচ্ছিক অর্থাৎ প্রাণীর ইচ্ছাধীন। এই তত্ত্বের মূল ধারণা পুরস্কার এবং শাস্তির মাধ্যমে আচরণ গঠিত হয়। ইতিবাচক পুরস্কার ভালো আচরণে পুরস্কৃত করে ব্যক্তিত্বের বিকাশ ঘটানো। নেতিবাচক পুরস্কার নেতিবাচক উদ্দীপনার সরিয়ে ভালো আচরণকে উৎসাহিত করা। ইতিবাচক শাস্তি খারাপ আচরণে শাস্তি প্রদান। নেতিবাচক শাস্তি খারাপ আচরণের জন্য প্রাপ্ত সুবিধা থেকে কেড়ে নেওয়া। পর্যবেক্ষণমূলক শিখন শিখনের উদ্ভাবক হলেন অ্যালবার্ট বান্ডুরা। এই শিখনের মূল ধারণা হলো ব্যক্তি অন্যদের আচরণ পর্যবেক্ষণ করে এবং তাদের অনুকরণ করে শেখে। বান্ডুরার বিখ্যাত বোবো ডল পরীক্ষায় দেখা গেছে শিশুরা বড়দের আক্রমণাত্মক আচরণ অনুকরণ করে নিজেরাও আক্রমণাত্মক হয়ে ওঠে। শিশুরা বিশেষ করে তাদের পারিপার্শ্বিক পরিবেশে বড়দের ব্র্যাকেটে যেমন মা, বাবা, শিক্ষক আচরণ অনুসরণ করে ব্যক্তিত্ব গড়ে তোলে। শক্তি বৃদ্ধি এবং শাস্তি এক ইতিবাচক পুরস্কার ব্যক্তিকে ভালো আচরণ করতে উদ্বুদ্ধ করে এবং ব্যক্তিত্বের বিকাশে সাহায্য করে। দুই খারাপ আচরণের জন্য শাস্তি দেওয়া হলে ব্যক্তি সেই আচরণ এড়িয়ে চলে। তিন ছোট ছোট ধাপে সঠিক আচরণ শেখানোকে বলা হয় ক্রমবর্ধমান শিখন। আচরণবাদের ব্যক্তিত্ব তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ নিচে আলোচনা করা হলো। এক শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পুরস্কার ব্যবহার করে শিক্ষার্থীদের শেখানোর আগ্রহ বাড়ানো যায়। দুই থেরাপি এবং চিকিৎসা ব্যবস্থায় ব্যবহারগত থেরাপি উদ্বেগ, ভয় বা ফোবিয়া নিরাময়ে ব্যবহৃত হয়। ব্যবহারগত সংশোধন অবাঞ্ছিত আচরণ পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়। পৃষ্ঠা 97। তিন সামাজিক আচরণ গঠন নেই। শিশুদের মধ্যে শিষ্টাচার, সৎ আচরণ এবং শৃঙ্খলা গঠনের ক্ষেত্রে প্রয়োগযোগ্য। আচরণবাদের ব্যক্তিত্ব তত্ত্বের সমালোচনা সমালোচনাগুলি হলো: এক অবহেলিত আভ্যন্তরীণ চিন্তা এবং অনুভূতি। আচরণবাদীরা শুধু বাহ্যিক আচরণের উপর নজর দেন, অথচ ব্যক্তিত্বের বিকাশে চিন্তা, অনুভূতি এবং মানসিক প্রক্রিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। দুই মানবিক ইচ্ছা শক্তির অবমূল্যায়ন। আচরণবাদী তত্ত্ব অনুযায়ী মানুষ কেবল পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা মানবিক স্বাধীনতাকে খর্ব করে। তিন অবহেলিত সৃজনশীলতা এবং আত্ম উন্নতির গুরুত্ব। আচরণবাদীরা ব্যক্তিত্বের আত্মবিকাশ এবং সৃজনশীলতার দিকটি উপেক্ষা করেন। আচরণবাদের ব্যক্তিত্ব তত্ত্ব ব্যক্তিত্বের বিকাশ এবং আচরণের গঠনে বাহ্যিক পরিবেশ এবং শিখনের ভূমিকা তুলে ধরে। যদিও এই তত্ত্ব শুধু পর্যবেক্ষণযোগ্য আচরণের উপর জোর দেয় এবং আভ্যন্তরীণ মানসিক প্রক্রিয়াকে অবহেলা করে, তবুও শিক্ষাক্ষেত্র, মনোচিকিৎসা এবং আচরণগত থেরাপিতে এর প্রায়োগিক গুরুত্ব অস্বীকার করা যায় না।
কোয়েশ্চেন নাম্বার 28, মানবতাবাদী ব্যক্তিত্ব তত্ত্ব ব্যাখ্যা করো। মানবতাবাদী ব্যক্তিত্ব তত্ত্ব। মানবতাবাদী ব্যক্তিত্ব তত্ত্ব 1950-এর দশকে বিকাশ লাভ করে, যা মূলত সিগমন্ড ফ্রয়েডের মনোবিশ্লেষণ তত্ত্ব এবং আচরণবাদী তত্ত্ব এর প্রতিক্রিয়া হিসেবে আবির্ভূত হয়। এই তত্ত্ব ব্যক্তিত্বের বিকাশে মানবিক অভিজ্ঞতা, আত্মবিকাশ এবং ব্যক্তির সম্ভাবনার পূর্ণতার উপর বিশেষ জোর দেয়। মানবতাবাদী মনোবিজ্ঞানের মূল প্রবক্তা ছিলেন আব্রাহাম মাসলো এবং কার্ল রজার্স। মূল প্রতিপাদ্য। মানবতাবাদী ব্যক্তিত্ব তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয় হল: 1. মানবিক মর্যাদা এবং সম্ভাবনার পূর্ণতা। প্রতিটি মানুষ তার নিজস্ব অনন্যতা এবং সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে সক্ষম। 2. আত্মবিকাশ। জীবনযাত্রার উচ্চতর মান এবং ব্যক্তিগত পরিতৃপ্তি অর্জনের প্রক্রিয়া। 3. স্বাধীন ইচ্ছাশক্তি। মানুষ তার জীবন এবং সিদ্ধান্ত গ্রহণে স্বাধীন। 4. ইতিবাচক মানসিকতা। সুখ, আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গির উপর জোর দেওয়া হয়। আব্রাহাম মাসলো এবং কার্ল রজার্স প্রদত্ত মানবতাবাদী তত্ত্ব। আব্রাহাম মাসলো প্রদত্ত চাহিদার শ্রেণীবিন্যাস তত্ত্ব। আব্রাহাম মাসলো তার চাহিদার শ্রেণীবিন্যাস তত্ত্ব হায়ারার্কি অফ নিডস এ মানবিক চাহিদাগুলিকে 5টি স্তরে ভাগ করেছেন, যা মাসলোর পিরামিড নামে পরিচিত। মাসলোর চাহিদার শ্রেণীবিন্যাস নিম্নে দেখানো হলো: রোম্যান 1, শারীরিক চাহিদা, খাদ্য, জল, আশ্রয়, ঘুম ইত্যাদি মৌলিক প্রয়োজন। রোম্যান 2, নিরাপত্তার চাহিদা, শারীরিক ও মানসিক নিরাপত্তা, আর্থিক স্থিতিশীলতা। রোম্যান 3, ভালোবাসা এবং সামাজিক চাহিদা, পারিবারিক ও সামাজিক সম্পর্ক, বন্ধুত্ব, ভালোবাসা। রোম্যান 4, সম্মান এবং মর্যাদার চাহিদা, আত্মসম্মান, সামাজিক স্বীকৃতি, সাফল্য। রোম্যান 5, আত্মবিকাশের চাহিদা, সৃজনশীলতার সম্ভাবনার পূর্ণতা, ব্যক্তিগত বিকাশ। বৈশিষ্ট্য। এই তত্ত্বের মূল বৈশিষ্ট্য হল: 1. ক্রমধারা। প্রথম স্তরের চাহিদাগুলি পূর্ণ হলে পরবর্তী স্তরে উন্নীত হওয়া সম্ভব। 2. আত্মবিকাশ। সর্বোচ্চ স্তরে পৌঁছলে ব্যক্তি তার জীবনের প্রকৃত অর্থ খুঁজে পায়। কার্ল রজার্স প্রদত্ত আত্মসংবেদন তত্ত্ব। আত্মসংবেদন তত্ত্ব এ কার্ল রজার্স মানবিক ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে ব্যক্তির আত্মসংবেদন এবং ইতিবাচক অভিজ্ঞতার গুরুত্বের উপর জোর দেন। মূল উপাদান: 1. আত্মসংবেদন। ব্যক্তি নিজেকে কেমন দেখছেন এবং অনুভব করছেন তাই হলো আত্মসংবেদন। ইতিবাচক আত্মসংবেদন ব্যক্তিত্বের বিকাশে সহায়ক হয়। 2. বাস্তব আমি এবং আদর্শ আমি। বাস্তব আমি হলো বর্তমানে কেমন অনুভব করেন, আর আদর্শ আমি হলো ব্যক্তি ভবিষ্যতে কেমন হতে চান। এই দুইয়ের মধ্যে যতটা মিল থাকবে ব্যক্তি ততটাই মানসিকভাবে সুস্থ থাকবেন। 3. নিঃশর্ত ইতিবাচক গ্রহণযোগ্যতা। ব্যক্তি যদি শর্তহীন ভালোবাসা এবং সমর্থন পান তবে তার আত্মবিশ্বাস বাড়ে এবং ব্যক্তিত্বের বিকাশ ঘটে। মানবতাবাদী ব্যক্তিত্ব তত্ত্বের বৈশিষ্ট্য। মানবতাবাদী ব্যক্তিত্ব তত্ত্বের বৈশিষ্ট্যগুলি হল: 1. ইতিবাচক দৃষ্টিভঙ্গি। মানবতাবাদী ব্যক্তিত্বের বিকাশে সুখ, শান্তি এবং আত্মতৃপ্তির উপর গুরুত্ব দেওয়া হয়। 2. স্বাধীনতা এবং ব্যক্তিগত দায়িত্ব। ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণ এবং তার জীবনের প্রতি দায়িত্বশীল হওয়া। 3. সৃজনশীলতা এবং আত্মপ্রকাশ।
ব্যক্তি তার সৃজনশীল দিকগুলি বিকশিত করতে সক্ষম। 4. সম্পূর্ণ মানসিক সুস্থতা। ব্যক্তি যদি ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করে তবে তিনি মানসিক ও আবেগিকভাবে সুস্থ থাকবে। পৃষ্ঠা 98। মানবতাবাদী তত্ত্বের ব্যবহারিক প্রয়োজন। মানবতাবাদী তত্ত্বের ব্যবহারিক প্রয়োগগুলি হল: 1. শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ দেওয়া, ইতিবাচক শিক্ষাগত পরিবেশ প্রদান করা। 2. চিকিৎসা ও কাউন্সেলিং রজার্সের বিকেন্দ্রিক পরামর্শ পদ্ধতি মানসিক চাপ এবং হতাশা কমাতে ব্যবহৃত হয়। 3. কর্মক্ষেত্রে কর্মীদের মানসিক তৃপ্তি এবং ব্যক্তিগত বিকাশের সুযোগ প্রদান। মানবতাবাদী ব্যক্তিত্ব তত্ত্বের সমালোচনা। মানবতাবাদী ব্যক্তিত্ব তত্ত্ব বিভিন্ন দিক থেকে সমালোচিত হয়েছে, যেমন: 1. অবৈজ্ঞানিক মানবতাবাদী তত্ত্বের পরীক্ষণযোগ্য এবং পরিমাপযোগ্য উপাদান কম, তাই এই তত্ত্ব অবৈজ্ঞানিক। 2. অতি ইতিবাচক মনোভাব মানবতাবাদী তত্ত্ব অনুযায়ী ব্যক্তি সর্বদা ইতিবাচক পথে চলে, এমনটি সবসময় সম্ভব নাও হতে পারে। 3. সাংস্কৃতিক বৈচিত্র্যের অভাব মাসলোর পিরামিড তত্ত্ব সর্বত্র প্রযোজ্য নয়, এটি পশ্চিমী সংস্কৃতির উপর ভিত্তি করে নির্মিত। মানবতাবাদী ব্যক্তিত্ব তত্ত্ব মানব জীবনের তাৎপর্য ও আত্মবিকাশের উপর জোর দেয়। এই তত্ত্ব মানুষের ইতিবাচক মানসিকতা, সম্ভাবনার পূর্ণতা এবং জীবনের অর্থ খুঁজে পাওয়ার গুরুত্ব তুলে ধরে। ব্যক্তিগত উন্নয়ন, শিক্ষাক্ষেত্রে প্রবৃত্তিতে এর প্রভাব অপরিসীম। কোয়েশ্চেন নাম্বার 29। প্রজেক্টিভ টেস্ট এর সাহায্যে ব্যক্তিত্ব নির্ণয় পদ্ধতি ব্যাখ্যা করো। প্রজেক্টিভ টেস্টের সাহায্যে ব্যক্তিত্ব নির্ণয়। ব্যক্তিত্ব নির্ণয় বা বিশ্লেষণের জন্য বিভিন্ন পদ্ধতির মধ্যে প্রজেক্টিভ টেস্ট একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় পদ্ধতি। এই পদ্ধতিতে ব্যক্তি যখন অস্পষ্ট, দ্ব্যর্থপূর্ণ বা অগঠিত উদ্দীপনার সম্মুখীন হয় তখন সে তার নিজের অচেতন ভাবনা, ইচ্ছা, উদ্বেগ ও ব্যক্তিত্বের বৈশিষ্ট্য সেই উদ্দীপনার উপর প্রক্ষেপণ করে। এই প্রতিক্রিয়ার মাধ্যমেই তার ব্যক্তিত্বের গভীর স্তর বিশ্লেষণ করা যায়। প্রজেক্টিভ টেস্টের বৈশিষ্ট্য: 1. অস্পষ্ট বা দ্ব্যর্থপূর্ণ উদ্দীপনা ব্যবহার করা হয়, যেমন দাগ, ছবি, অপ্রস্তুত পরিস্থিতি। 2. ব্যক্তির সচেতন ও অচেতন মনোভাব, প্রবণতা, দ্বন্দ্ব প্রকাশ পায়। 3. ব্যক্তিকে উন্মুক্তভাবে প্রতিক্রিয়া জানানোর সুযোগ দেওয়া হয়। 4. এটি মানবিক রোগ বিশ্লেষণে কার্যকর, বিশেষ করে শিশু ও আবেগপ্রবণ রোগীদের ক্ষেত্রে। প্রজেক্টিভ টেস্টের প্রকারভেদ: 1. রজাক কালির দাগ পরীক্ষা। উদ্ভাবক হারমান রজার্ট পদ্ধতি 10টি কালির দাগ দেখানো হয়, যেগুলি সুনির্দিষ্ট আকারের নয়। উত্তর: বিশ্লেষণ: ব্যক্তি কি দেখে, কোথায় দেখে, কোন দিকে লক্ষ্য করে তা বিশ্লেষণ করে ব্যক্তিত্ব নির্ভর করা হয়। ব্যবহার: মানসিক অস্থিরতা, আবেগজনিত দ্বন্দ্ব বিশ্লেষণে ব্যবহৃত। 2. থেমেটিক অ্যাপারসেপশন টেস্ট। উদ্ভাবক হেনরি মুরে ও মর্গ্যান পদ্ধতি 20টি অস্পষ্ট ছবি দেখানো হয়, প্রতিটির ভিত্তিতে গল্প বলতে বলা হয়। বিশ্লেষণ: গল্পের চরিত্র, সমস্যা সমাধান ও আবেগ বিশ্লেষণ করে ব্যক্তিত্ব, চাহিদা ও দ্বন্দ্ব নির্ধারণ করা হয়। 3. চিলড্রেন অ্যাপারসেপশন টেস্ট।
রোমান 1 শিশুদের উপযোগী টিএটি এর সংস্করণ। রোমান 2 ছবিগুলিতে পশু পাখির মাধ্যমে শিশুদের অভিব্যক্তি তুলে ধরার চেষ্টা করা হয়। 4 বাক্য সম্পূর্ণকরণ পরীক্ষা পদ্ধতি। ব্যক্তি আধা সম্পূর্ণ বাক্য পূরণ করে, যেমন আমি সবচেয়ে বেশি ভয় পাই। বিশ্লেষণ। ব্যক্তির আভ্যন্তরীণ চিন্তা, ভয়, ইচ্ছা এবং দ্বন্দ্ব উন্মোচিত হয়। 5 ড্র এ পারসন টেস্ট পদ্ধতি। ব্যক্তিকে একজন মানুষ আঁকতে বলা হয়। বিশ্লেষণ। ছবির আকার, অঙ্গ প্রত্যঙ্গের আকৃতি, মুখের অভিব্যক্তি থেকে মানসিক অবস্থা নির্ধারণ করা যায়। প্রজেক্টিভ টেস্টের ব্যবহার। 1 মানসিক চিকিৎসা ও কাউন্সেলিংয়ে ক্লায়েন্টের সমস্যা ও গভীরভাবে বোঝার জন্য। 2 শিশুদের মানসিক বিশ্লেষণ নে। যেহেতু শিশুরা সরাসরি কথা বলতে চায় না, তাই অঙ্কন বা গল্প বলার মাধ্যমে অভিব্যক্তি তুলে ধরা হয়। 3 অপরাধ মনোবিজ্ঞানে অপরাধীর অচেতন মানসিক ও প্রবণতা নির্ধারণে। মূল্যায়ন। এই টেস্টটির গুণাবলী হল: 1 এটি অচেতন মনোভাব বিশ্লেষণে সক্ষম। 2 মুখোশ পরা ব্যক্তিত্বের অন্তর্নিহিত রূপ প্রকাশ করে। 3 মানসিক সমস্যার উৎস ও দ্বন্দ্ব শনাক্তে কার্যকর। এই টেস্টটির সীমাবদ্ধতা হল: 1 এটি পরীক্ষার বিচার ও বিশ্লেষণ নির্ভর বিষয়ভিত্তিক। 2 নির্ভরযোগ্যতা ও বৈধতা তুলনামূলকভাবে কম। 3 এটি সময় সাপেক্ষ এবং এতে প্রশিক্ষিত বিশ্লেষকের প্রয়োজন হয়। মন্তব্য। প্রজেক্টিভ টেস্ট একটি মূল্যবান ও কার্যকর পদ্ধতি যা অচেতন ব্যক্তিত্বের গভীর স্তরকে উন্মোচন করে। যদিও এটি সম্পূর্ণ বৈজ্ঞানিক পরিমাপ নয়, তবুও চিকিৎসা, পরামর্শদান, শিক্ষা ও গবেষণায় এটি বিশেষ ভূমিকা রাখে। বিশেষত রসার্ক টেস্ট ও টিএটি এই ক্ষেত্রে সবচেয়ে প্রচলিত গ্রহণযোগ্য পরীক্ষার উদাহরণ।